এখানে ভাইয়া ব্যাপারটা হলো যে মানে তাদের তো ইনহেরেন্ট কোনো মোরাল অব্লিগেশন মানে নাস্তিকদের তো কোনো ইনহেরেন্ট মোরাল অব্লিগেশন নাই। অলদো ইটস আ ভেরি উইক শুধুমাত্র মানে শুধুমাত্র শুধুমাত্র নাস্তিকদেরই মোরাল অব্লিগেশন থাকতে পারে। ধার্মিকদের কখনো কোনো আচ্ছা। মোরাল অব্লিগেশন থাকতে পারে না। মোরাল অব্লিগেশন থাকতে পারে না। তাদের অব্লিগেশন থাকতে পারে স্রষ্টার প্রতি। এটা ভাই এই জিনিস তো হুম, অনেকবার আমরা আলোচনা করছি যে ধ ধর্ম আমাদেরকে কোনো মোরালিটির শিক্ষা দেয় না। ধর্ম আমাদেরকে রাইট। একটা অন্ধবিশ্বাস দেয় যেটার সাথে মোরালিটির কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই। মোরালিটি হ্যাঁ। জিনিসটা হচ্ছে কিন্তু ভাইয়া মানে ব্লাইন্ড ফেইথ দিয়ে তো ছিল। কিছু প্রিন্সিপাল আমি ফিক্স করতে পারতেছি যেখানে এথিজম এ আমার এই স্কোপটা নেই। ঠিক না? সেটা তো অ্যাথিজম অ্যাথিজমের আপ ডিফাইন প্রিন্সিপালটা একটু ডিফাইন করেন। হোয়াট ডু ইউ মিন বাই ধরেন মানে প্রিন্সিপাল? ফর এক্সাম্পল মানে আমি যদি মনে করেন ধরে নেই যে there is no consequences for my actions. Although it's a very weak logic, I completely understand. But মানে 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 মা মা ওয়েট। এটা I'm not saying যে ইসলামের যে মানে ওয়েট faith যে মোহন ভাই, হেল মোহন ফায়ার ভাই, মোহন ভাই, মোহন ভাই, মোহন ভাই। এইটা এইটা করলে এটার একটা কনসিকুয়েন্স আছে। সেইটার উপরে ভিত্তি করে আমি যদি এই কাজটা এখন করব কি করব না, সেটা আমি ডিসিশনটা নেই। তাহলে তো এটা কোন মোরালিটির কোন সংজ্ঞার ভিতরেই তো এটা পড়ল না। এটা তো আমি একটা কনসিকুয়েন্স হলো হবে না। দেখে সেটা করতেছি না। সেটা তো মোরাল আমি তো রাইট। মোরাল শিক্ষাটাই লাভ করলাম না সেখান থেকে। মানে এইটা এটা একটা করা কি এত ভালো? ট্রান্সেকশনাল হয়ে গেল। বাট স্টিল একটা সেফটি নেট কি ভাইয়া করা যায় না? মানে থ্রু সাম সর্ট অফ মডিফাইড ব্লাইন্ড ফেইথ। ইটস জাস্ট আ প্রপোজিশন আরকি। না আমি এটা বুঝলাম না। তাহলে আপনি আপনার স্ট্যান্ডটাই তো আপনি এখনো করলেন না যে যদি কনসিকুয়েন্স এর উপরে নির্ভর করে আপনার কোন একটা কাজ ভালো নাকি হুম, মন্দ। এটা যদি এই মানে কনসিকুয়েন্স বলতে আমি যেটা বোঝাচ্ছি যে এটার জন্য আপনার কোন আপনাকে শাস্তি প্রয়োগ করা হবে বা আপনি কোন লাভবান করা হবে, আপনাকে পুরস্কৃত করা হবে। এই ধরনের কনসিকুয়েন্স এর উপরে যদি আপনার কোন অ্যাক্ট নির্ভর করে, তাহলে সেটা মোরাল কিভাবে হয়? কাজটা আপনার তো এটা এটা মোরালি এটা কমপ্লিটলি মানে নট রিলেটেড টু মোরালিটি এট অল। এটা ট্রান্সেকশনাল ডিসিশন হবে ইন দিস কেস। বাট আমি যেটা বলতেছি ভাইয়া মানে এই ফেইথটাকে ইউটিলাইজ করে কি মানে কোন ভালো পারপাস এ ইউস করা ইম্পসিবল? মানে ইন ইউর তখন ওপিনিয়ন দ্যাটস এই যখন আপনি ইউস করতেছেন, অন্ধবিশ্বাস যখন ইউস করতেছেন তখন ভালো মন্দের হিসাব নিকাশ তো তখন আর থাকবে না সেখানে। সেটার থাকবে হচ্ছে অন্ধবিশ্বাস। তখন আপনি ভালো-মন্দ যে মানে যাচাই করবেন, যাচাই করতে তো আপনার যুক্তি লাগবে। তখন আপনি যেহেতু এটা অন্ধবিশ্বাসের হুম, ভিতরে হুম। ঢুকার পরে আপনি আবার যুক্তি ব্যবহার করতেছেন, তখন তো জিনিসটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। আচ্ছা। I understand ভাইয়া মানে ক্লারিফাইড জিনিসটা বুঝতে পারলাম। আম ভাইয়া আরেকটা জিনিস আমি একটু জিজ্ঞেস করি। মানে আপনি তো ভাইয়া বিশ্বাস ভিত্তিক জিনিসপত্রকে অনেক সমালোচনা করেন। বাট মানে আপনার লাইফে কি কখনো এরকম সিচুয়েশন আসছে যে ধরেন আপনি জানেন যে দিস ইস নট ট্রু বাট স্টিল আপনার মানে বিশ্বাস করতে ইচ্ছা হইছে যে না এটা যদি এরকম হইতো তাহলে হয়তোবা ভালো হইতো। আপনার মনে আমি এই আনসার বিশ্বাসটা দিতে আপনি রাকিব রাখছেন। ভাইয়ের মানে ক্ষেত্রে এটা হয় কি নাই। হ্যাঁ। না, না। না, এই যে মনে করেন এই ছোটবেলায় যখন মনিকা বেলুচ্চিকে দেখছিলাম তখন এটা ভাবতে ভালোই লাগতো যে সে আমার প্রেমে পড়ছে। এবং পাশের বাসার সখিনা, জরিনা এরকম যে সুন্দরী মেয়েদেরকে দেখতাম, এটা ভাবতে ভালো লাগতো ভাই। এখন এই পাগলের সুখ মনে, ভাই মনে আপনি যেভাবে মানে ড্রপ খাইলেন, হ্যাঁ? মনিকা বেলুচি থেকে সকিনা জরি নাই। ভাই আপনার স্ট্যান্ডার্ডটা কোথায় ভাই? হ্যাঁ? হোয়াট ইস ইওর স্ট্যান্ডার্ড? মনিকা বেলুচি থেকে সকিনা জরি না। এক লাভে ভাই নাই। ওই বয়সে তো পাশের বাসার সখিনারই মনিকা বেলুচ্চি মনে হইতো। কি করব ভাই বলেন? এই তো বয়সটাই এরকম। এখন এইটা ভাইবা যদি আমি পাগলের সুখ মনে, মনে টাকা কুড়া কি পাতা কুড়াইয়া টাকা গুনে, এটা যদি আমি করতে চাই তাহলে তো করতেই পারি। এটা যে কেউ করতে পারে। কিন্তু এটা তো রাইট। কোনো যৌক্তিক অবস্থান তো এটা না। আমি তো এইটা তো আমি হুম, তখনও বুঝতাম, এখনো বুঝি যে এটা তো কোনো যৌক্তিক অবস্থান না। এটা ভাইবা ভালো লাগে মানুষের। হ্যাঁ, আপনি হুম। ভাইবা একটু সুখ পান। ঠিক আছে পান। আমিও তো ছোটবেলায় ভাবতাম আমি মানে সুপারম্যান হয়ে গেছি। হ্যাঁ? এবং একটু করতাম আরকি। খেলার সময় এটা ভাবতাম। তো ভাবতে তো ভালোই লাগতো। কিন্তু তাই বলে তো আমি এটাকে সিরিয়াসলি কখনো নেইনি তো। সিরিয়াসলি তো নেয়া যাবে না এই জিনিসগুলাকে। এটাকে ওই যে আচ্ছা। খেলার ভিতরে মানে সীমাবদ্ধ রাখতে হবে বা ওইটুক মনে করেন হুম। মনিকা বেলুচিকে আপনার ভালো লাগে এটা ভাইবা ওইটুক সুখটা নিবেন, নেয়ার পরে আপনি এটা ভুলে যাবেন। বেশি বাড়াবাড়ি হয়ে গেলে তো তখন পাগলামি হয়ে যাবে। ভাইয়া মানে ধর্ম তো নানান সময়ে নানান ধর্ম এসে আমাদের সোসাইটিতে কিছুটা হইলেও মানে লস এন্ড রেগুলেশনস ইন্ট্রোডিউস করছে। তো না, হিস্টোরিক্যালি স্পিকিং মানে না হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। ধর্ম কখনো এই জিনিসগুলা ধর্মগুলা কাজগুলা যেই কাজটা করা দরকার ছিল, সক্রেটিসের যে হুম, আ ছিল মানুষ হুম, পাপ কেন করে? এই বিষয়ে সক্রেটিসের একটা কথা আছে যে মানুষ পাপ করে হচ্ছে জ্ঞানের অভাবের কারণে। ওভাবে। মানুষের যে হুম, হুম, আ মানুষকে যদি এই জিনিসটা যদি আগে থেকেই যদি এই জিনিসটা বোঝানো যাইত যে কেন মানুষের আ এই জিনিসগুলো আরো বেশিভাবে জানা দরকার। এই জিনিসগুলা সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার। জ্ঞান ভিত্তিক একটা সোসাইটি যদি গড়ে উঠতো, তাহলে সেই সমাজটা এর থেকে অনেক বেটার হইতো। যেই বেটার সমাজটা এখন আমরা দেখতে পাচ্ছি আ ইউরোপের অনেকগুলা দেশে জ্ঞানভিত্তিক সমাজ। আমি এটা মনে করি না যে
আ ধর্ম মানুষকে রুলস অ্যান্ড রেগুলেশনস এর মধ্যে আনছে। বরঞ্চ ধর্ম মানুষের ভিতরে এক ধরনের কর্তৃত্ব করছে, এক ধরনের ডিক্টেটরশিপ চালাইছে এবং ভয়ভীতি দেখায়, ভয়ভীতি, লোভ লালসা এগুলা দেখায় মানুষের ভিতরে যেই আ ভালো চর্চাগুলা ছিল সেই ভালো চর্চাগুলাকে নষ্ট করছে। আ এইটাকে আমি কোন অবস্থাতেই এই ল অ্যান্ড অর্ডার এগুলা আমি মনে করি না ভাই। এটা মানে নিয়ে দীর্ঘ সমাজের আলোচনা করতে পারব। সংস্কারের ক্ষেত্রে ধর্ম কোন ধরনেরই আ ভূমিকা রাখে নাই ভাইয়া আপনার মতামতে ঐতিহাসিকভাবে? ধর্ম কখনোই অন্ধবিশ্বাস কখনোই সমাজ সংস্কারের ক্ষেত্রে ভূমিকা রাখছে এই জিনিসটা আমি স্বীকার করব না। আমাকে আপনার দেখাইতে হবে কোন জায়গাটাতে এটা করছে। আমি যেটা মনে করি যে হুম। শুধুমাত্র আ ফিলোসফি বা জ্ঞান এই জ্ঞানই সমাজ সংস্কারে ব ব সবচাইতে বড়, বড় ভূমিকাগুলা রাখছে। যখন আমরা বুঝতে পারছি জিনিসটা সম্পর্কে জিনিসটার কারণ, কার্যকারণ এবং ঐতিহাসিকভাবে কেন এই ঘটনাটা ঘটা উচিত, এই ডিসিশনটাতে কেন আমাদের যাওয়া উচিত। এই রকমের ডিসিশন যখন আমরা নিয়েছি তখনই শুধুমাত্র সমাজের সংস্কার ঘটেছে। সমাজের সংস্কার কখনো অন্ধবিশ্বাসের মাধ্যমে ঘটা সম্ভব। যদি সেটা সংস্কার কিছু ঘটেও সেটাকে আমি পজিটিভ কোনো সংস্কার ধরতে পারি না। সেটা অন্ধবিশ্বাসের মাধ্যমে ঘটছে। মানে সমাজে রিয়াল কোনো ভ্যালু এড করতেছে না ইন ইউর ওপিনিয়ন। মানে যদিও এটা হয়তোবা একটা টেম্পোরারি গ্র্যাটিফিকেশন বাট আপনার মতামতে এটা কোনো রিয়াল ভ্যালু এড করতেছে না আমাদের সমাজে নাকি ভাইয়া? হ্যাঁ, ওইটা আবার আরেকটা অন্ধবিশ্বাস হিসেবে ওইটাকে আবার সরায় ফেলবে। ওইটা কোনো স্টেবল রাইট। কোনো আমরা যতক্ষণ পর্যন্ত একটা জিনিস ভালোভাবে যেমন ধরেন আমি যেটা পড়ালেখাই আপনি যদি করেন, একটা জিনিস And যদি আপনি ভালোভাবে as a member of Afsos League, I'm anti সংস্কার। হ্যাঁ, আচ্ছা। ফারাজ ভাই মনে করেন আমি পরীক্ষা দিতে গেছি, হ্যাঁ? আমি একটা জিনিস পিথাগোরাসের উপপাদ্যটা আমি খুব ভালোভাবে বুঝছি। আমি জানি যে পিথাগোরাসের উপপাদ্য কিভাবে কাজ করে। আমি কিন্তু প্রশ্ন পিথাগোরাসের উপপাদ্যের উপরে যেই প্রশ্নই আসুক আমি লেখা কইরা দিতে পারব। আর যদি আমি পরীক্ষা হলে গিয়ে পিথাগোরাসের উপপাদ্য পারি না, পাশের বেঞ্চি থেকে একজন লিখতেছে বা সে কিছু একটা ক্যালকুলেশন করছে, শেষ লাইনটা দেখে আমি লিখে দিলাম। আমি জানি না প্রসিডিউরটা কি ওইটা করার ওই মানে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করার প্রসিডিউরটা কি আমি জানি না। কিন্তু আমি অ্যান্সারটা জানি। ওই অ্যান্সারটা পট করে দেখে মেরে দিলাম। আমার খাতার ভিতরে হুম, মেরে হুম। দিলাম। এইটাতে আমি হয়তো একটা সাময়িক পাস করে ফেলতে পারবো বা আমাকে হয়তো টিচার বলবে যে, "হ্যাঁ, তোর তো উত্তর মিলছে যা তোরে দিয়ে দিলাম।" মানে পাস করায় দিলাম। এই পাসটা বাট আমি লং করতে পারবো। টার্ম কিন্তু কনসিকুয়েন্সেস ইস গোনা বি নেগেটিভ। এই পাসটার কোনো মূল্য আমার কাছে নাই। আমার কাছে মূল্য গুড। আছে যে আমি যদি ওই জিনিসটা মানে পুরাটা শিখতাম যে ওই প্রসিডিউরটা কি? কেন এই হুম। লাইনের পরে এই লাইন আসলো? এই ক্যালকুলেশনের পরে এই ক্যালকুলেশনটা কেন ফর আসলো? এক্সাম্পল আসিফ ভাই এইজন্য মানে বঙ্গভূমিরা আর কি সেকুলারিজম এর ইয়েটা জানে না। সেকুলারিজমটা কেন দরকার সমাজে এই জিনিসটা জানে না। হ্যাঁ, এমনকি যদি এরকমও হয় যে আমি পাশের এবং মানে এইজন্যই বঙ্গভূমিরা একই সাথে বাক স্বাধীনতা এবং ব্লাসফেমি আইন ২ টাই একসাথে চায়। ২ টাই ভাই একসাথে সাইমালটেনিয়াসলি একই সাথে চাই হয় আরকি। তারা খিলাফত চাবে ফারাজ ভাই কিন্তু জায়নিস্টরা জায়ন স্টেট চাইলে তখন সমস্যা। ফারাজ ভাই, মামুন ভাই আমি একটা কথা বলি যে মনে করেন পাশের টেবিলে যে বইসা আছে তার খাতার অঙ্কের উত্তর দেইখা আপনি বেশি নাম্বার পাইলেন। কিন্তু পড়ালেখা কইরা আপনি যে আরেকটা পরীক্ষা দিছেন, পড়ালেখা করে দিছেন, বুঝাই দিছেন, ওইটাতে কম নাম্বার পাইলেন। ওইটাতে বেশি নাম্বার আপনি তুলতে পারলেন না। আমার হুম, কাছে যেটা আপনি বুইঝা শুইনা পইড়া দিছেন, কম নাম্বার পাইছেন, সেটার ভ্যালু বেশি। যেটা আপনি আ রাইট। যদিও যদিও এটাতে বেশি নাম্বার পাইছেন, ওইটাতে আপনি ফার্স্ট হইছেন। কিন্তু ওইটা আপনি পইড়া দেন, এটা আপনি কিছু বুঝেনই নাই। এখানে খালি উত্তরটা বসায় দিছেন। হুম। এইটাও যদি ওইটা হয় আমার কোনো মানে লং টার্ম ভ্যালু আমার ওইটার নাই ভাইয়া। মানে আমি অল্প বুঝলেও আমি যদি বুইঝা করি ওইটা আমাকে একটা লং টার্ম এ আমাকে একটা ভ্যালু দিচ্ছে আরকি। হ্যাঁ, আমি এটাই বোঝাতে চাচ্ছি যে এটার কোনো ভ্যালু নেই হুম, আসলে। এটা একটা ভ্যালুলেস। যদি এটাতে মনে করেন অনেক মানুষের অধিকার সংরক্ষিত হইল, তাতেও এটার কোনো ভ্যালু নেই। কারণ আমি তো বুঝিই নাই বিষয়টা এটা কি। রাইট। কিন্তু ভাইয়া সবাইরে কি হাতে ধইরা, ধইরা বুঝানোটা কি আদৌ সম্ভব? মানে এটা কি হয় সমাজে? না, সবাইকে ধরে, ধরে বোঝানোটা তো সম্ভব না। কিন্তু আমরা যেন এই জিনিসটা একটা জ্ঞান হচ্ছে যে মানব জ্ঞান বইলে একটা কথা আছে বা এটাকে মানে একটা কমিউনিটি হোল কমিউনিটিরও আলাদা একটা জ্ঞান আছে। হ্যাঁ? মানে মনে করেন আমার ইন্ডিভিজুয়াল একটা জ্ঞান আছে, আবার আমার কমিউনিটির একটা আ সামগ্রিক জ্ঞান আছে। আমার মনে হয় যে এইটা আমি যেটা আলোচনাটা করছি সেটা আমার ইন্ডিভিজুয়াল জ্ঞানের আলোচনা করতেছি না। এটা হচ্ছে আমার মানে সমাজের যে জ্ঞান বা সমাজের যে চেতনা সেটার কথা আমি বলতে চাচ্ছি যে সমাজের চেতনাটা ঐদিকে সবসময় থাকতে হবে। বুঝে শুইনা ওই মানে ডিসিশন এ যাইতে হবে। কালেক্টিভলি মানে জিনিসটা হ্যাঁ, কালেক্টিভলি বলতেছেন আরকি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা। ভাইয়া আসলে ইটস লাইক ইটস বিন আ ভেরি নাইস কনভারসেশন। আপনার সাথে প্রগ্রেসিভ কথা বলতে ভালোই লাগে আরকি। মানে সবাই তো আসলে রিলিজিয়ন মানে ধর্ম-টর্ম নিয়ে এই কাটাকাটি আছে নাকি নাই এগুলা নিয়ে পইড়া থাকে। বাট আউট অফ দ্য বক্স এসব কথাবার্তা বলতে আপনার সাথে ভালোই লাগে অ্যাকচুয়ালি আমার। আ আ আ ওই কথাগুলো বলা দরকার ভাই। ওই কথাগুলো বলা দরকার। বারবার আলোচনা করা দরকার। এই কাটাকাটি, মারামারি এগুলো আমাদের ইম্পোর্টেন্ট। কারণ হচ্ছে গিয়ে সব ধরনের কথাবার্তাই হোক আমাদের এবং এইজন্য আমি সবসময় বলি যে আপনারাও লাইভ শুরু করেন। আপনারাও আপনাদের মতো করে বলা শুরু করেন। কথাবার্তা বলেন, যুক্তিতর্ক করেন। এই সংস্কৃতিটা যদি আমরা তৈরি করতে পারতাম যে
আ একজনের বিরুদ্ধে আরেকজন যুক্তি উপস্থাপন করতেছে তাহলে মনে হয় ভালো হইতো। ঠিক আছে মামুন ভাই তাহলে কি আজকে আপনাকে বিদায় জানাবো? হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম। আচ্ছা ভাইয়া, একটা ছোট আরেকটা কোয়েশ্চেন করি। আ মানে মোহাম্মদ কি ভাইয়া গ্রুপিস অ্যাকসেপ্ট করতো? মানে গ্রুপিস মানে ওই যে ফ্যান মেয়েরা যদি নিজেকে দিয়ে দিত আউটসাইড হিজ ম্যারেজেস, সে কি হ্যাঁ, এরকম ধরনের অফার্স অ্যাকসেপ্ট করতো? মানে গ্রুপি হ্যাঁ, গার্লস? হ্যাঁ, এরকম অ্যাকসেপ্ট করতে হয় এরকম মানে আছে। রকস্টাররা যেরকম ব্যাক স্টেজে গ্রুপিস নিয়ে গ্রুপ সেক্স করে এরকম কিছু একটা তার মধ্যে ছিল নাকি ভাইয়া? ভালো নাম দিয়েছেন তো আমি এটা নোট করে রাখলাম। আমি এড করব সবসময় এরকম। আচ্ছা, তাহলে এটা ছিল আরকি। মানে এটা তার প্র্যাকটিসের মধ্যে ছিল। হ্যাঁ, আবার অনেক ওয়াও! বিচ্ছিরি এসে প্রপোজ করতো। তখন মোহাম্মদ বলত, "না, না আমি করব না।" তখন সাহাবীকে ওরে দিয়ে দিত আরকি। ওয়াও! ক্রেজি। আর ভাই আরেকটা জিনিস হলো, মানে তার একটা ঘাড়ের মধ্যে মনে হয় একটা সিম্বল ছিল। আমি দেখছিলাম আ সিরাতুর রাসূলুল্লাহতে দেখলাম যে হ্যাঁ, বাহিরার ইয়াতেও তার ঘাড়ে একটা মনে হয় মার্ক ছিল। এক ধরনের একটা মার্ক ছিল ঘাড়ে। জন্মদাগ ছিল কিছু একটা জন্মদাগ জন্মদাগ ছিল। ছিল, রাইট। ওইটাকে সে বলত নবুয়তের সিল বলত আরকি। সিল অফ দ্য প্রফেট। হ্যাঁ, ইন্টারেস্টিং। আর ভাইয়া ওয়ারাক্কা বিন নওফেল যে মানে একটা বিগ কন্ট্রিবিউশন রাখছে। আমি এটা একটা একটা ইয়াতে পাইলাম। আপনার কাছে ভাইয়া ওই যে সিরাতুল রাসূলুল্লাহ আম ১ম প্রকাশনীরটা কি আছে? মানে অন হ্যান্ড এখন? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ আছে। ভাইয়া ওইটা পেজ নাম্বার 89 টা একটু যদি বের করা যায়। ভাই ১ম প্রকাশনীর যে মানে সিরাতুর রাসূলুল্লাহ বইটা তো আমরা সংশয়.com থেকে আমরাই তো এটাকে করেছি আরকি যে বাজারে আচ্ছা। ছেড়েছি। ওকে। আচ্ছা, ওইটার পেজ 89 এ ভাইয়া একটা কবিতা আছে ওয়ারাক্কার, which is প্রি-ম্যারেজ, মানে প্রি-ম্যারেজ টাইমের একটা কবিতা। সো ওইখানে খুবই ইন্টারেস্টিং যে ওয়ারাক্কা খাদিজার সাথে বিয়ে হওয়ার আগেই এই নবীর ব্যাপারটা, মানে নবুয়তের ব্যাপারটা সে নিয়ে ডিসকাস করতেছিল, বা কবিতায় সে নবুয়তের ব্যাপারটা সে তুলে ধরল। তো সবাই যে ক্লেইম করে যে না ওয়ারাক্কা কিছুই শিখায় নাই নবীকে, বাট বিয়ের আগেই যদি সে এরকম কবিতা লেখা থাকে তাহলে তো অবভিয়াসলি একটা মানে ট্রেনিং এর একটা ব্যাপার ছিল, ঠিক না? আচ্ছা তাহলে এই জিনিসটা আমার একটু দেখতে হবে। তাহলে এই জিনিসটা আ পেজ নাম্বার হ্যাঁ, 89 ভাইয়া, ১ম আচ্ছা প্রকাশনী। দাঁড়ান বের করেছি। লোড হচ্ছে। একটু টাইম দেন। ভাইয়া এক্সট্রিমলি সরি, 107, 107 এক্সট্রিমলি সরি। 107 আচ্ছা এখনো লোড হয় নাই। 107 ঠিক আছে আমি এটা দেখে নোটটা রেখে দেব তাহলে যদি সেটা হয়। তাহলে তো সেটা একটা খুবই ইন্টারেস্টিং একটা ইনফরমেশন হবে। আমি হয়তো অনেক সময় অনেক কিছু মিস হয়ে যায় বা অনেক সময় নোট রাখাটাও ভুলে যাই সে কারণে। এটা দেখে মনে হলো যে আপনাকে একটা মানে ইনফর্ম করি আরকি বিষয়টা। যে এখানে একটা ব্যাপার আছে, একটু দেখেন আপনি। আচ্ছা এটা তো লোড হচ্ছে না। ঠিক আছে আমি আরেক জায়গা থেকে বের করতেছি। আরেক জায়গাতেও আছে এটা। আ হ্যাঁ, এটা লোড হয়ে গেছে। ১০৭ নম্বর পেজ ভাইয়া। ১০৭, ১০৭, 107। হ্যাঁ, এই যে এই কবিতাটার কথা বলছেন? ইয়েস, ইয়েস, এই কবিতাটা ভাইয়া। তো যদি দেখেন এটা কিন্তু তার মানে আ বিয়ের আগের ঘটনা। মানে বিয়ের আগে খাদিজার সাথে একটা কথোপকথন মনে হলো আমার কাছে আরকি। আচ্ছা, ঠিক আছে। এই জিনিসটা আমি নোট করে রাখলাম। আমি এই জিনিসটা পরে একটু করে দেখব। ঠিক আছে, আমি সিউর। থ্যাংক ইউ মোহন ভাই। আমি এই জিনিসটা পরে চেক করে দেখব এবং পরে আমি আ আমার সংশয়.com এ এই জিনিসটা ঢুকায় ফেলবো তাহলে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম। ঠিক আছে, ভালো থাকেন তাহলে। টেক কেয়ার। আচ্ছা, মোহন ভাই ভালো থাকবেন আপনিও। আ বাই, বাই বাই। তাহলে। ফারাজ ভাই বলেন কি অবস্থা বলেন আপনার? কাউকে অ্যাড করেন ভাই, নিজেদের মধ্যে আলোচনা বোরিং লাগে খুব। হুম, ঠিক আছে তাহলে আ